আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উত্তেজনার মধ্যে পাকিস্তানে অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাঠালো এরদোগানের তুরস্ক। দিল্লির কপালে চিন্তার বড় ভাঁজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে হুতি যোদ্ধাদের বড় বিজয়। বৈঠকে উত্তেজনা, নেতানিয়াহুর সামনেই তর্কে জড়ালেন বেন গভির। আইডিএফ প্রধান, জানা গেল নেপথ্যের কারণ। উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আগুনের নতুন গোলা ছড়ল ইরানের হাতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঘাত হানতে সক্ষম 1200 কিমি দূরেও। সিরিয়ার আকাশে মুখোমুখি ইসরায়েল তুরস্কের যুদ্ধবিমান, ধাওয়া পাল্টা ধাওয়া। কাশ্মীর ইস্যুতে অবস্থান জানালো রাশিয়া, চিন্তায় পাকিস্তান। প্রথমবার মতো সৌদি আরবের রিয়াদে বালুঝড়, যেভাবে আরো 8টি দেশে ছড়িয়ে পড়ল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তান নৌবাহিনী রোববার জানিয়েছে যে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই তুরস্কের অত্যাধুনিক যুদ্ধজাহাজ টিসিসি বিউকাদাস সামরিক যুদ্ধে সহযোগিতা জোরদার করতে পাকিস্তানে পাঠিয়েছে এরদোগান। এমন সময় তুরস্কের যুদ্ধজাহাজ ভারতের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান ও তুরস্কের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানিগুলো পাকিস্তানের অ্যাগস্টা 90B শ্রেণীর সাবমেরিন আধুনিকীকরণে সহায়তা করেছে এবং ইসলামাবাদকে ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করেছে। পাকিস্তানের নৌঘাঁটিতে এরদোগানের যুদ্ধজাহাজের সবশেষ খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। বন্ধুপ্রতিম পাকিস্তান ও তুরস্ক দুই দেশ নিয়মিতভাবেই যৌথ সামরিক মহড়া আয়োজন করে, যার মধ্যে সাম্প্রতিক আতাতুর্ক 13 অনুশীলন উল্লেখযোগ্য। এতে দুই দেশের এলিট বাহিনীর যোদ্ধারা অংশ নেয় এবং তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। পাকিস্তান নৌবাহিনীর জনসংযোগ শাখা জিডিপিআর জানিয়েছে, করাচি বন্দরে তুরস্কের নৌ জাহাজটি দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তাদের দ্বারা উষ্ণ সংবর্ধনা পেয়েছে। জিডিপিআর এর বক্তব্যে আরও জানায়, করাচিতে থাকাকালীন টিসিজি বাকুয়াদা এর ক্রুরা পাকিস্তান নৌবাহিনীর কর্মীদের সঙ্গে পেশাদার আলোচনায় অংশ নেবে। এই সফরের উদ্দেশ্য হল পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং দুই নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক যুদ্ধে সহযোগিতা শক্তিশালী করা। এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে একটি হামলায় 26 পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তান ভারত সম্পর্ক উত্তপ্ত। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে, তবে ইসলামাবাদ জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। এমন যুদ্ধডঙ্কার মধ্যে পাকিস্তানে তুরস্কের অত্যাধুনিক যুদ্ধজাহাজের আগমনের খবর দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই হামলার পর থেকে উভয় দেশ কাশ্মীরে সীমান্তে টানা গোলা বিনিময় করেছে এবং কূটনীতিকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। উভয় দেশই একে অপরের নাগরিকদের বহিষ্কার করেছে এবং স্থল সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে। পাকিস্তান ও ভারত উভয়ই তাদের সামরিক শক্তি প্রদর্শনের জন্য মহড়া চালিয়েছে। এদিকে ভারত কাশ্মীরে হামলার অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে সীমিত আক্রমণ করতে পারে এই শঙ্কায় পাকিস্তান 450 কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ইসলামাবাদ এই ইস্যুতে তার অবস্থান তুলে ধরতে আন্তর্জাতিক মহলে সক্রিয় কূটনীতি চালাচ্ছে, তাতে ভালো সাড়াও পেয়েছে পাকিস্তান। তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেভিরোগলু পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে সাক্ষাৎ করে আঙ্কারার পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছে বলে শরীফের দপ্তর জানিয়েছে। পাকিস্তান নৌবাহিনীর জনসংযোগ শাখা জিডিপিআর বলেছে, টিসিজি বিকুয়াদা এর এই সফর পাকিস্তান ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান সামুদ্রিক যুদ্ধে সহযোগিতার প্রমাণ। এটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের গভীর আস্থা ও কৌশলগত অংশীদারিত্বকে প্রতিফলিত করে, যা শতাব্দীর পুরনো ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। যুক্তরাষ্ট্রের ইসরায়েলের বিরুদ্ধে বড় বিজয় পেয়েছে হুতি যোদ্ধারা। ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হানার পর দেশটির নিরাপত্তা দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা চালালেও সফল হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম ও তেল আবিবের দূরপাল্লার অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানায় তারা দূরপাল্লার অ্যারো 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করে। এছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড এন্টি মিসাইল সিস্টেমও রয়েছে। কিন্তু এত সব প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি ইসরায়েল, যা হুতিদের সামরিক সক্ষমতার প্রমাণ ও একটি বড় সাফল্য বলে দাবি করেছেন সামরিক বিশ্লেষকরা। তবে এর আগে বিভিন্ন সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেন তাদের দিকে ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতা তাদের আছে। কিন্তু এবার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, আমেরিকান ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, লক্ষ্যবস্তুগুলোতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এই হামলা ইসরায়েল ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং এটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে হুতি যোদ্ধাদের বড় বিজয়। সারি আরও বলেছেন, ইয়েমেন ভিত্তিক সংগঠনটি ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা তাদের পরিকল্পনাকে বিবেচনা করার জন্য সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছে এবং বিমান সংস্থাগুলো তাদের বিমান এবং তাদের এজেন্টদের নিরাপত্তা রক্ষার জন্য শত্রু বিমানগুলিকে সমস্ত কর্মসূচির ফ্লাইট বাতিলের সুপারিশ করেছে। এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেখেন, হুতিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে। তিনি লেখেন, ইরানিদের বিরুদ্ধে বিমানবন্দরে হুতি হামলার জবাব নির্দিষ্ট সময়ে ও স্থানে দেবে ইসরায়েল। তথ্যসূত্র জেরুজালেম পোস্ট। নেতানিয়াহুর সামনে তর্কে জড়ালেন বেন গভির, আইডিএফ প্রধান। ফিলিস্তিনের গাজায় হামলা জোরদার ও উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশের অনুমোদন দিতে জরুরি বৈঠক করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভা। গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমোদন নিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে নেতানিয়াহুর সামনেই তর্কে জড়ালেন বেন গভির এবং আইডিএফ প্রধান। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানায়, বৈঠকের এক পর্যায়ে অতি ডানপন্থী বেন গভির বলেন, গাজায় সহায়তা প্রবেশের কোনো প্রয়োজন নেই, সেখানে পর্যাপ্ত খাবার আছে, বরং হামাসের খাদ্য ভাণ্ডারগুলোতে বোমা হামলা করা উচিত। ডানপন্থীর বক্তব্যে প্রতিক্রিয়া জানান আইডিএফ প্রধান ইয়াল জামির। তিনি বলেন, আপনি কি বলছেন নিজেই হয়তো বুঝতে পারছেন না, আপনি আমাদের সবাইকে বিপদে ফেলছেন। আন্তর্জাতিক আইন আছে এবং আমরা এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা উপত্যকাটিকে অনাহারে রাখতে পারি না। আপনার মন্তব্য বিপজ্জনক। এ সময় ইতামার বেন গভির আরও বলেন, আমি বুঝতে পারছি না যে আমাদের বিরুদ্ধে লড়াই করা যে কেউ স্বয়ংক্রিয়ভাবে সাহায্য পাবে কেন। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনের মধ্যে হস্তক্ষেপ করেন, বলেন, এখানে প্রত্যেক মন্ত্রী তাদের অবস্থান জানাতে পারে এবং কর্মকর্তাদের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, মন্ত্রীরা আইডিএফ প্রধানের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। এছাড়া কোনো মন্ত্রী যদি আইনের বিরুদ্ধে মন্তব্য করেন, সেক্ষেত্রে আইনটি স্পষ্ট করা অ্যাটর্নি জেনারেলের কাজ। টাইমস অব ইসরায়েল বলছে, এই ঘটনার পর ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাফ মিয়ারা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েল উপত্যকাটিতে সাহায্য প্রবেশের অনুমতি দিতে বাধ্য। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা অনুমোদন করেছে। তবে ইয়াল জামির সতর্ক করেছেন যে এ ধরনের পদক্ষেপ জিম্মিদের জন্য বিপদ ডেকে আনতে পারে। ইরানের হাতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম 1200 কিমি দূরেও। পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম কাসেম বসির নামের ক্ষেপণাস্ত্রটি। ইরানের গণমাধ্যমের দাবি, এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ভেদ করতে সক্ষম। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আগুনের নতুন গোলা ছুড়ল ইরান। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসেম বসির। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এটি 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারে এই মিসাইল। ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। শহীদ হাস কাসেম ব্যালিস্টিক মিসাইলের একটি হালনাগাদ সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে কাসেম বসির। ইরানের গণমাধ্যমের দাবি, এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ভেদ করতে সক্ষম। এদিকে ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসির জাহেদ। বলেন, যুদ্ধ চাপিয়ে দিলে কোনো রাগঢাক না রেখেই আঘাত করা হবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। তিনি আরও বলেন, যদি আমাদের উপর আক্রমণ চালানো হয়, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাব। প্রতিবেশীরা আমাদের ভাই,
আমরা তাদের সাথে কোনো সংঘাতে যেতে চাই না, কিন্তু মার্কিন ঘাঁটিগুলো আমাদের লক্ষ্য। ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনা উদ্বেগ জানিয়েছে পশ্চিমা দেশগুলো। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ তুলেছে। তবে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের সমঝোতা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। সিরিয়ার আকাশে মুখোমুখি ইসরায়েল তুরস্কের যুদ্ধবিমান, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গেল বৃহস্পতিবার রাতে ইসরায়েলি হামলার সময় ইসরায়েলি বিমানগুলো যে এলাকায় অভিযান চালাচ্ছিল সেখানে তুর্কি যুদ্ধবিমানগুলো নজরদারি ফ্লাইট পরিচালনা করেছে বলে জানা গেছে। রোববার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। প্রতিবেদন অনুসারে তুর্কি F-16 যুদ্ধবিমানগুলো ইসরায়েলি যুদ্ধবিমানকে সতর্কীকরণ সংকেত পাঠিয়েছিল। উভয় পক্ষের মধ্যে একটি সংক্ষিপ্ত রেডিও যোগাযোগ স্থাপন হয়, যার ফলে তারা সংঘর্ষ এড়াতে সক্ষম হয়। তুর্কি ওয়েবসাইট সেজকো এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম N12 জানিয়েছে, ব্যাপক ইসরায়েলি হামলার সময় তুর্কি যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং ইসরায়েলি বিমানগুলোকে সতর্কীকরণ বার্তা পাঠায়। জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে তুরস্কের সাথে সম্পর্কিত বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। N12 বলেছে, একাধিক স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল, যার মধ্যে তুর্কিপন্থী সিরিয়ান একটি গোষ্ঠীও রয়েছে, যারা তুরস্ক থেকে অস্ত্র, রসদ এবং প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে। কাশ্মীর ইস্যুতে অবস্থান জানালো রাশিয়া, চিন্তায় পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, পুতিনের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিম রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়া, চীন ও পশ্চিমা দেশগুলোকে পহেলগামের ঘটনার তদন্তে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এক এক্স পোস্টে জানান, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে পহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন। পুতিন জোর দিয়ে বলেছেন, এই বর্বর হামলায় দায়ীদের ও তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতেই হবে। দুই নেতা দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মোদী পুতিনকে আগামী বার্ষিক সম্মেলনের জন্য ভারত সফরের আমন্ত্রণও জানান, যা বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, আন্তর্জাতিক তদন্তেই বোঝা যাবে ভারত সত্য বলছে কিনা। তিনি বলেছেন, কথা বা খালি বিবৃতি দিয়ে কিছুই হবে না, প্রমাণ করতে হবে পাকিস্তানের ঘটনার সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের সময়ও ভারত যখন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি চালিয়ে গিয়েছিল, তখন মস্কো নয়াদিল্লির সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল। প্রেসিডেন্ট পুতিন একবার বলেছিলেন, আমাদের সম্পর্ক এতটাই গভীর, আপনি কোনো অনুমোদন ছাড়াই আমাকে বুঝতে পারবেন। এনডিটিভি বলছে, এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদীকে পুতিনের ফোন কল শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, পাকিস্তানের প্রস্তাবকেও স্পষ্টভাবে খণ্ডন বটে। এনডিটিভি বলছে, এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদীকে পুতিনের ফোন কল শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, পাকিস্তানের প্রস্তাবকে স্পষ্টভাবে খণ্ডনও বটে। একটি ভয়াবহ ধূলিঝড়, যা ঋতু পরিবর্তনের খামশির নিম্নচাপ থেকে তৈরি, বুধবার 9টি আরব দেশে ছড়িয়ে পড়ে গাজার মানবিক সংকট আরও গভীর করে তোলে এবং পুরো অঞ্চলে সতর্কতা জারি হয়। গাজা, যা ইসরায়েলি আক্রমণ এবং অবরোধের কারণে ইতিমধ্যে মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, এই নতুন ঝড়ের কারণে আরও বিপদে পড়ে। শরণার্থী শিবিরগুলোর বহু তাঁবু উড়ে যায় এবং ধূলিমায় বাতাসে মানুষের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। এই ধূলিঝড়ের প্রভাব পড়েছে প্যালেস্টাইন, জর্ডান, মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, কুয়েত, কাতার ও সৌদি আরবে, যেখানে স্কুল বন্ধ এবং নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। প্যালেস্টাইন সংবাদ মাধ্যম জানায়, গাজার শহরের শরণার্থী শিবিরে তীব্র বাতাসে তাঁবু উড়ে যায়, যার ফলে ভাঙাচোরা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আকাশে ধুলোর ঘন আস্তরণ তৈরি হয়েছে এবং মানুষজন তাদের বেঁচে থাকার আশ্রয় রক্ষা করতে ব্যস্ত। গাজা এখনো ইসরায়েলি অবরোধের মধ্যে রয়েছে, যার ফলে মানুষজন ক্ষুধা ও আশ্রয়ের অভাবে দুর্বিষহ দিন কাটাচ্ছে। প্যালেস্টাইন আবহাওয়া অধিদপ্তর শুষ্ক এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে এবং শ্বাসকষ্টের রোগীদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। তাপমাত্রা ঋতু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল এবং বাতাসের গতি ছিল প্রবল। মিশরের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসিউট এবং মিনি অঞ্চলে
বালির ঝড় আছড়ে পড়েছে এবং সুয়েজ পর্যন্ত ধূলিময় পরিস্থিতি ছড়িয়ে পড়েছে। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। উত্তেজনার মধ্যে পাকিস্তানে অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাঠালো এরদোগানের তুরস্ক, দিল্লির কপালে চিন্তার বড় ভাঁজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে হুতি যোদ্ধাদের বড় বিজয়। বৈঠকে উত্তেজনা, নেতানিয়াহুর সামনেই তর্কে জড়ালেন বেন গভির, আইডিএফ প্রধান, জানা গেল নেপথ্যের কারণ। উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আগুনের নতুন গোলা ছড়ল ইরানের হাতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঘাত হানতে সক্ষম 1200 কিমি দূরেও। সিরিয়ার আকাশে মুখোমুখি ইসরায়েল তুরস্কের যুদ্ধবিমান, ধাওয়া পাল্টা ধাওয়া। কাশ্মীর ইস্যুতে অবস্থান জানালো রাশিয়া, চিন্তায় পাকিস্তান। প্রথমবার মতো সৌদি আরবের রিয়াদে বালুঝড়, যেভাবে আরো 8টি দেশে ছড়িয়ে পড়ল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।